নমস্কার বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ৩৬তম পর্ব। আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকুন। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে অরুণা দেবী নার্সিংহোমে বিতিশার বাহ্যিক অবস্থা দেখে বেশ সন্দেহ করেন এবং নানা প্রশ্নও করেন। সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিতিশা বেশ হাঁপিয়েও যায়। তো আগে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। সোহমের বুকের ভেতরটা বেশ ঠিপ ঠিপ করছে। বিতিশার বাবার জন্য তো চিন্তা আছেই, আবার বিতিশার মায়ের মুখোমুখি হতে যাচ্ছে সোহম। একদিনে এত উথাল পাথাল অবস্থার পরিবর্তন সে আর নিতে পারছে না। ভীষণ নার্ভাস লাগছে। দুই পকেটে হাত ঢুকিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দুরু দুরু বুকে ওয়েটিং রুমে এসে দাঁড়ালো। বিতিশা মায়ের কাঁধে মাথা রেখে একটু উদাস হয়ে ওয়েটিং রুমে চালিয়ে রাখা টিভি দেখছে। অরুণা দেবী রাস্তার দিকে তাকিয়ে আছেন স্থির হয়ে। কি জানি কখন ডাক আসে। এক পা দুই পা করে ঢুকলো সোহম। ওয়েটিং রুমে অন্য রোগীদের পরিবারও অপেক্ষারত। সোহম একটু দাঁড়িয়ে গেল, তারপর ভালো করে রুমে খুঁজতে লাগলো বিদিশাকে। বিদিশাকে দেখতে পেয়েই একটু যেন শান্তি পেল সোহম। তবে বিদিশার মাকে দেখে খুব টেনশন হচ্ছে। এক পা দুই পা করে এগিয়ে যেতে থাকে বিদিশার দিকে। অরুণা দেবী অপেক্ষা করেছিলেন কখন নার্স এসে ডাকবে, কিন্তু দেখলেন লম্বা চওড়া সুঠাম দেহের একটি ছেলে তাদের দিকে এগিয়ে আসছেন। ছেলেটা সুশ্রী, কিন্তু বহু পরিচিত মুখের আদল। যার অবয়বের সাথে মিল খাচ্ছে ছেলেটির মুখটা, তার সাথে অতটা স্মৃতি সুখকর নয়। সে একই রকম দেখতে, একই রকম ব্যাগ ব্রাশ করা চুল। ছেলেটিকে দেখে অরুণা দেবীর বুকের ভেতরটা ধক করে উঠল। বিদিশা যে তার কাঁধে মাথা রেখে আছে সেটা তিনি ভুলে গেলেন। একটা চাপা ভয় আর আতঙ্ক নিয়ে উঠে দাঁড়ালেন। ছেলেটা সামনে এসে দাঁড়ালো। অরুণা দেবী কিছু বলতে যাবেন, অমনি বিদিশা চমকে দিয়ে বলল, স্যার আপনি? হ্যাঁ, সবার কাছে শুনলাম তোমার বাবা অসুস্থ, তাই দেখতে এলাম। অরুণা দেবী অবাক হয়ে বিদিশাকে জিজ্ঞেস করলেন, তুমি চেনো ওনাকে? হ্যাঁ মা, উনি সোহম স্যার। আরে উনিই তো আমাকে দিয়ে আসেন বাড়িতে প্রতিদিন। ও, তাই। অরুণা দেবী এবার ভালো করে তাকালেন সোহমের দিকে, যেন সব ঘেঁটে জেনে নেবেন সোহমের উৎপত্তি কোথায়। জিজ্ঞেস করলেন, তা বাড়ি কোথায় তোমার? বিদিশা, সোহম কেউই এই ধরনের প্রশ্ন আশা করেননি। সোহম যেন একটু অপ্রস্তুত হয়ে পড়ল। অরুণা দেবী আবার জিজ্ঞেস করলেন, কোথায় বাড়ি বললে না তো? সোহম জবাব দিল, এইখানেই, এই শিলিগুড়িতেই। কাজের সূত্রে না বাড়ি এখানে? কাকিমা, শিলিগুড়ি আমার বাড়ি, এখানেই সব, এখানেই বেঁচে থাকা। ও, তা বাবা মায়ের সাথে থাকো না ফ্যামিলি নিয়ে? সোহম কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে যায় সব অস্বস্তিকর প্রশ্নের উত্তর দিতে দিতে, যেন কোনো ইন্টারভিউ। একটু আমতা আমতা করে বলে, আসলে আমি একাই থাকি কাকিমা, বাবা মা হরিদ্বারে থাকেন। সোহমের বাবা মা হরিদ্বারে আছে শুনে যেন একটু স্বস্তি পেলেন অরুণা দেবী। ভাবলেন, যাক, তবে অন্য কেউ। অপূর্ব তো বলে একরকম দেখতে 7 জন মানুষ পৃথিবীতে আছে, হয়তো ছেলেটি ওই রকমই কেউ। এবার একটু হালকা অনুভব করলেন।
আবারও জিজ্ঞাসা করলেন, বিয়ে থা করনি তবে? সোহম বাধা দিয়ে একটু লাজুক হাসি দিয়ে বলে, না না কাকিমা, কি বলছেন, ও পথে যাইনি এখনো। তা কাকুর হঠাৎ করে এমন কি হলো? না আগে থেকেই কি অসুস্থ ছিলেন? অরুণা দেবী ঘটনার আদ্যপ্রান্ত শুরু করলেন। ওদের দুজনের কথার মাঝখানে বিদিশা অবাক হয়ে ভাবতে থাকলো যে সোহমের যে মা নেই তা কেন বলল না। অরুণা দেবীর সাথে কথা শেষ হতেই সোহম বলল, কাকিমা, কোনো টেনশন করবেন না, আমি আছি এখানে, আপনি কোনো অসুবিধা হলে জানাবেন। অরুণা দেবী বললেন, আমি সব সামলে নেব, তুমি যে বললে এটাই অনেক, এটাই বা কজন বলে। তুমি অযথা চিন্তা করো না, আজ তো তোমাদের খাওয়া দাওয়া ছিল তাই না? তুমি যাও, এমনিতেই বড্ড লেট হয়ে গেছে। না না কাকিমা, পার্টি না হয় অন্যদিন হবে, চিন্তা করবেন না, আমি আছি এখানে বলে বিদিশাকে চোখের ইশারায় সোহমের সাথে বাইরে আসতে বলল। সোহম বেরিয়ে গেল। বাইরে এসে সোহম যেন হাঁপ ছেড়ে বাঁচল। এত জিজ্ঞেসে এই অবস্থাতে? পরিস্থিতি ঠিক থাকলে তো ঝাঁঝরা করে দিত। বিদিশা এসে দাঁড়ালো সোহমের কাছে, জিজ্ঞেস করলো, কি চিন্তা করছো? সোহম বলল, না না কিছু না, ঠিক আছো তুমি? বিদিশা ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলল। সোহম আবার জিজ্ঞাসা করলো, কিছু খাবে? না। বিদিশার দুশ্চিন্তাগ্রস্ত মুখ দেখতে সোহমের ভালো লাগছে না। মনে হয় কিছু একটা বলে পরিবেশটা একটু হালকা করুক। বলল, বিদিশা, একটা কথা তোমায় বলতে চাই। জানি পরিস্থিতি আলাদা, তবুও বলতে চাই। কি বলো? তখন তো বলতে পারিনি। আজ তোমায় ভীষণ সুন্দর লাগছিল জানো, চোখ ফেরানো দায়ী ছিল। তবে আমি কান মলেছি, এরপর তোমাকে সেজেগুজে থাকতে দেখলে আমি একদমই ছোবো না, একদমই ছোবই না। বিদিশা হাঁ করে সোহমের দিকে তাকিয়েছিল। সোহমের কথা শুনে বলল, হ্যাঁ আমিও কান মলেছি। সোহম অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? এই যে তোমার কাছে গেলে আর আমি সেজে যাব না। হাসতে গিয়েও দুজনে হাসি যেন হজম করে নিল। সোহম বলল, কতক্ষণ হলো নিয়ে গেছে কাকুকে? বিদিশা বলল, প্রায় ঘন্টা খানেক। এক নার্সের কাছে শুনলাম প্রায় ঘন্টা দুয়েক লাগবে। আচ্ছা শোনো না, তুমি কেন মাকে বললে যে তোমার মা আছেন? উনি কেন? কাউকেই বলি না। কেন? সহানুভূতি দেখার সবাই, আমার সেটা ভালো লাগে না। এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, যখন জানার দরকার পড়বে ঠিক জানিয়ে দেবো। আচ্ছা শোনো, আমি বেরোচ্ছি এখন, আধ ঘন্টার মধ্যে চলে আসবো, কেমন? টেনশন নিও না। বলতে বলতে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। বিদিশা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? আরে ওরা যে অপেক্ষা করছে ভুলে গেলে? ও হ্যাঁ, একদম ভুলে গেছি। আচ্ছা, আমি মায়ের কাছে আছি, তুমি যাও। সোহম আর বিদিশার দেরি দেখে সবাই রীতিমতো অপমানিত। এটা কি ধরনের ব্যবহার? গলায় বন্দুক লাগিয়ে তো রেস্টুরেন্টে আসা হয়নি। যদি নাই আসতো তবে বলে দিলেই হতো। এভাবে বসে থাকা ভীষণ বিরক্তিকর। নিজেদের পাত্তা নেই, আবার বলছে অর্ডার করতে। ঠিক হলো, আর আধ ঘন্টা দেখে সবাই নিজের মতো খেয়ে দিয়ে চলে যাবে। মমিতা বলল, বিদিশা ম্যামকে একবার ফোন করি। সোহম স্যার পুরনো, কিন্তু ম্যাম তো নতুন। সিনিয়র স্টাফদের তো একটু রেসপেক্ট করা দরকার, তাই না? আসলে এমন এক সিনিয়রের সাথে নিজেকে জুড়ে নিয়েছে যে একটা ফোন করে জানিয়ে দেওয়ার ভদ্রতাটুকু রাখার প্রয়োজন বোধ করেন না। বুঝে গেছেন যে কে পায় আর ওনাকে?
সৌম্যদীপও সহমত এ ব্যাপারে। প্রবাল মুখ খোলেনি তখনও, কারণ সোহম আর বিতিশাকে যতটুকু জানে তারা অমর না। কিন্তু এখানে কিছু বলার নেই। প্রায় ঘন্টাখানেক সবাই এখানে। রবিবারে দুপুরে সব ফেলে লাঞ্চে আসা, আর কিছু না হোক সবার আগে আসার দরকার ছিল ওদের। আর না হয় একটা ফোন করে বলে দিলে, আর এসব কথা পিঠ পিছে হয় না। অগত্যা হিসেব মেলাতে না পেরে চুপচাপ মোবাইল ঘেঁটে যাচ্ছে। আয়ুষী মৌমিতাকে একটু ধমকে দিয়ে বলল, কি হলো, চুপ করে বসে আছে কেন? ফোন করবে বললে বিতিশাকে, করো তাহলে। মৌমিতা ডায়াল করতে যাবে, প্রবালের ফোনটা বেজে উঠল। প্রবাল ইশারায় চুপ থাকতে বলল সবাইকে। ফোন তুলতেই সোহম বলল, ভাই আমি নিচে দাঁড়িয়ে আছি, একটু নিচে যদি আসো তো ভালো হয়, কাউকে কিছু বলতে হবে না। প্রবাল ফোনে কথা বলতে বলতে বেরিয়ে গেল। সবাই যেন আরো অবাক ব্যাপারটাতে। প্রবাল নিচে নেমে এলো। সোহমকে বেশ চিন্তিত লাগছে। প্রবালকে কাছে পেয়ে সোহম ক্ষমা চাওয়া থেকে শুরু করে ঘটনাটা পুরো জানালো। শুনে প্রবাল বিতিশার বাবার জন্য দুশ্চিন্তাগ্রস্ত হলো, আর সাথে দুঃখ প্রকাশ করলো যে না জেনে তারাও অনেক রকম কথা বলেছে। প্রবাল পুরো ব্যাপারটা সামলে নেবে এই আশ্বাস দিয়ে সোহমকে যেতে বললে, সোহম নিজের ডেবিট কার্ডটা প্রবালের হাতে চেপে দিয়ে বলল, ভাই এটা রাখো। প্রবাল এক ঝটকায় হাতটা সরিয়ে নেয়, বলে, ছি এ কি করছো? প্রবালের হাত দুটো চেপে ধরে সোহম বলে, ভাই না নিলে ভীষণ খারাপ পাবো। সবাই খুশি মনে এসেছে, সত্যি চাই না আমাদের জন্য নষ্ট হোক। প্রবাল বাধা দেয়, বলে, ঠিক আছে আমি সামলে নেব, তাই বলে এমন করবে তুমি? সোহম বলে, এত বছর দুজনে চাকরি করেছি, এখানে এইটুকু সম্পর্ক তো হয়েই যায় প্রবালদা। তুমি কলিগ হিসেবে নাই নিতে পারো, তবে দাদা হিসেবে ভাবলে কেন পারবে না বলো? একটা ঘটনার জন্য সবার আনন্দ মাটি হয়ে যাবে এমন হয় না। তোমরা এসেছো আমাদের সেলিব্রেট করতে, কি করে এই সুযোগ যেতে দিই বলো তো? ওদের এখনই জানতে দিও না, তাহলে ওরা হয়তো কেউ খাবে না। খাওয়া দাওয়া হয়ে গেলে বলে দিও। তাই প্লিজ কার্ডটা রাখো, কথা দিচ্ছি এই প্রোগ্রাম আমার হবে, বিতিশাও থাকবে সাথে। তবে আজ এই উপকারটা করো, অন্তত এই ভেবে নাও যে এক দাদা খাওয়াচ্ছে। প্রবাল চুপ করে থাকে। সোহম কার্ডটা প্রবালের বুক পকেটে গুজে দিয়ে বলে, প্লিজ ম্যানেজ করে নিও প্লিজ। কার্ডের খামে পাসওয়ার্ড আছে, আমি আসছি দেরি হয়ে যাচ্ছে। বলতে বলতে বাইকটা স্টার্ট দিয়ে হুশ করে বেরিয়ে গেল সোহম। কার্ডটা হাতে নিয়ে সোহমের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো প্রবাল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন।